ব্রিক্স আসছে, Brick to bricks. Brick. তখন কি ডলারের এই যে চাহিদা সেটা কি কমবে? You're going to pay a 100% tariff, sell into the United States. ডলার হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা ইউএস এর কাছে, ওখানে হাত পড়লে সে কিন্তু ছাড়ে না। ঠিক যে কারণে ব্রিক্স কারেন্সি নিয়ে তার এত ভারত শুধুমাত্র কনসেন্ট্রেট করছে তার ন্যাশনাল ইন্টারেস্টের। কোথাও গিয়ে ইউএসএ কি বিশ্বাসযোগ্য? আমেরিকা কিন্তু সেরকমভাবে বিশ্বাসযোগ্য নয়, অন্তত স্টেটের ব্যাপারে বলছি। রাশিয়া চায় না কখনো ভারত এবং চীনের কোনো সরাসরি যুদ্ধ হোক। ভবিষ্যতে কি ইন্ডিয়া চায়নার কোনো যুদ্ধের চান্সেস আছে? ইসরায়েল কি এরপর পাকিস্তানকেই টার্গেট করছে? ওর সামনে দুটো টার্গেট। তো উনি বলছেন যে ইন্ডিয়া যদি কিছু চেষ্টা করে আমরা কলকাতায়। রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি, আর্মির যারা চিফ আছে তারা বিভিন্ন মন্দিরে পুজো দিতে যাচ্ছে। এটা কি সত্যি যুদ্ধের প্রস্তুতি? আফগানিস্তানের সঙ্গে ভারতের সরাসরি সীমান্ত তৈরি হয়, ওই যে অংশটা মাঝে কাঁটার মতো বেঁধে আছে পাকিস্তান, ওই অংশটা নেবার ব্যাপারে ভারত ডিটারমাইন্ড হলো স্ট্রেট অফ হরমুজের ডিলেমার কারণে। আমেরিকার একজন মুখপাত্র কমেন্ট করেছিলেন, এবারে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ হয় আমরা কিন্তু ভারতের পক্ষে থাকতে পারবো না। ভারতের পক্ষে থাকতে পারবো। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা কি হতে পারে? এটা হবে। আজকের বিষয়বস্তু জিওপলিটিক্যাল বিষয়, চারিদিকে যেটা হচ্ছে সেটা নিয়ে আজকে একটু বিস্তরে আমরা আলোচনা করব। তার আগে আমরা কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করি। ওকে, এই যে আমেরিকা এত বড় মানে সুপার পাওয়ার, মানে এখনও যে এই সুপার পাওয়ার এত কিছু যুদ্ধের পরও মানে এখনও বলা যায় আমেরিকা প্রচণ্ড স্ট্রং, তো এটার কারণ কি? আচ্ছা, প্রথমে ইউটিএসের সমস্ত দর্শক এবং শ্রোতাদের আমার নমস্কার এবং শান্তদীপ বাবুকে ধন্যবাদ। এটা একেবারে খুব রেলিভেন্ট প্রশ্ন, অন্তত এই সময় দাঁড়িয়ে। ইউএস কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধীরে 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 এই জায়গাটায় এসেছে। তাও 1991 অবধি তার সামনে একটা থ্রেট ছিল সোভিয়েত, কিন্তু 1991-এর পর থেকে সে হচ্ছে একেবারে ইউনিপোলার একটা ওয়ার্ল্ড অর্ডারের সৃষ্টি করেছে এবং এখনও সে ওটাকে সাস্টেন করছে। তো সেদিক থেকে দেখলে ইউএস এখন আনচ্যালেঞ্জড। এর পেছনে যেটা আছে, ওর পেছনে কিন্তু রয়েছে ডলারের হেজিমনি, এবং সেই সঙ্গে চলে আসবে পেট্রো ডলারের কথা। ঠিক যে কারণে যে গালফ রিজিয়নে অর্থাৎ ওয়েস্ট এশিয়া, এখানে এই যে লড়াই চলছে, বা ইউএসের বাইরে অন্তত 800 বেস আছে যার একটা বড় অংশ হচ্ছে ওয়েস্ট এশিয়ায়, তার কারণ হচ্ছে ওই পেট্রো ডলার। অর্থাৎ পেট্রোল বিক্রি করবে বা ক্রুড অয়েল বিক্রি করবে ডলারেরই মাধ্যমে। ঠিক ইরান ওই জায়গাটাকে ধরতে পেরেছে। মনে করুন, যখন স্ট্রেট অফ হরমুজকে আটকানো হচ্ছে, তখন বলছে ওই দেশগুলোকে আমরা ছাড় দেব যারা ইউয়ানে ডিল করবে পেট্রোলটা। ফলে অবশ্যই ইউএসের হেজিমনির একটা কারণ হচ্ছে ইকোনমি, এবং সেই সঙ্গে বেশ কতগুলো ইকোনমিক বা ফিন্যান্স কানেক্টেড অর্গান, ওয়ার্ল্ড অর্গান বলা যেতে পারে, যেটা ধরুন 1940-এর পরে পরে তৈরি হয়েছে। ব্রিটন উডস এগ্রিমেন্ট যেটা হয়েছিল, যারই ফলে আমরা দেখব আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর সূত্রপাত, কিংবা পাউন্ডের জায়গায় রিজার্ভ কারেন্সি হিসেবে
ডলারের উঠে আসা, সেটার শুরু ওই সময়, এবং এটাই তার হেজিমনির সূত্রপাত। এবং অবশ্যই আমরা যদি দেখি নিউক্লিয়ার পাওয়ার, তার একটা ওয়ান টাইপ অফ মনোপলি তার কাছে ছিল, কারণ প্রথম ওটাকে খুব মানে বিস্ফোরকভাবে ব্যবহার করে তারাই। এই যে নিউক্লিয়ার ডিটারেন্সের কথা বারবার এখন বলা হয়, সেটা তারাই করেছে। ফলে এভাবেই একটা হেজিমনি তৈরি হয়েছে। তার সঙ্গে আরেকটা ব্যাপার, তার একটা ইউনিক অবস্থান, জিওগ্রাফিক অবস্থান। দেখা যাবে একদিকে প্যাসিফিক ওশেন, আরেকদিকে আটলান্টিক, এবং সেই সঙ্গে তাকে খুব একটা ছোঁয়া যায় না, যে কারণে পাকিস্তান একটা কমেন্ট করেছিল, খাজা আব্বাস, যে যদি ইউএস আক্রমণ করে পাকিস্তানকে, তাহলে পাকিস্তান কি করবে? ইউএস অবধি তো সে পৌঁছতে পারবে না, সে ভারতকে আক্রমণ করবে। ফলে একদিকে ডলার, আরেকদিকে নিউক্লিয়ার ওয়েপন, আরেকদিকে হচ্ছে তার মিলিটারি কমপ্লেক্স, কারণ তারাই হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অস্ত্রশস্ত্রের সরবরাহকারী। তারা বিশ্বের যেখানে যেখানে যুদ্ধ হয়, তারা কিন্তু দুটো দিককেই অস্ত্র দেয়। এভাবে তাদের মিলিটারি কমপ্লেক্সগুলো চলছে। এটাও তার একটা হেজিমনির কারণ, এবং সেই সঙ্গে তার জিওগ্রাফিক লোকেশন, এবং অবশ্যই সোভিয়েতকে বিট করার যে শক্তি, সোভিয়েতের মতো এত বড় একটা পাওয়ার, তারা কিন্তু তাকে বিট করেছে। এটাই হচ্ছে ইউএসের যে আধিপত্য, সেটা প্রতিষ্ঠার কারণ। এর সঙ্গে এটা বলা যায় যে ইউএস কিন্তু ডিক্রিজিং পাওয়ার। যেমন করে পাউন্ড ডিক্রিজ করতে শুরু করলো 1940-এর পরে পরে, আনুষ্ঠানিকভাবে 1944-এ, কিন্তু শেষ হলো প্রায় তার যে আধিপত্য, ওটা 1971-এ। ফলে ইউএস ডিক্রিজ করছে, কিন্তু এই ডিক্রিজিং ইন্ডেক্সগুলো এখন এত পরিস্ফুট হবে না, এখনও সে কিন্তু বাঘ। এটা তার হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, তার এখনও সেরকম মিলিটারি ক্যাপাসিটি আছে, তার সেরকম এখনও ডলার তার হাতে রয়েছে। ঠিক যে কারণে ডলার হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা ইউএসের কাছে, ওখানে হাত পড়লে সে কিন্তু ছাড়ে না। ঠিক যে কারণে ব্রিক্স কারেন্সি নিয়ে তার এত ইউএসের টানা পড়েন, যে কারণে ভারতও সহজে কারেন্সির দিকে যাচ্ছে না, কারণ ভারত এখন একটা অন্যরকম অবস্থানে আছে, তাকে আরও ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে ইউএসের সঙ্গে শত্রুতায় না জড়ানো, সরাসরি শত্রুতায় না জড়ানোই বুদ্ধিমানের কাজ। সেটা ভারতের যারা পলিসি মেকার, তারা সেটা বুঝেছেন। ঠিক ওই কারণে কারেন্সির দিকে যাননি। শান্তদেব বাবু। ব্রিক্স আসছে আগামী বছর, সম্ভবত এরকম কিছু একটা, মে বা সামথিং ওই টাইমে। তখন কি ডলারের এই যে চাহিদা, সেটা কি কমবে, কি মনে হয়? দেখুন, এই ক্ষেত্রে আপনাদের বলতে পারি, ডলারাইজেশনের কাজ বিভিন্নভাবে শুরু হয়ে গেছে। যেমন করে রুপি রুবেল যে মেকানিজম, ওটা ইউয়ান রুবেল মেকানিজম, বা চীন যে ব্যবসাগুলো করছে, বা তার যারা খুব মানে প্রভাবাধীন দেশ, সে কিন্তু ইউয়ান দিয়ে কাজ করছে। ফলে ওয়ান টাইপ অফ আপনার ডলারাইজেশন হচ্ছে। এবং আমরা দেখব একই সময়ে ইউপিআইয়ের ব্যবহার কিন্তু বিভিন্ন দেশে বাড়ছে। আমাদের সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো তো আছেই, সেই সঙ্গে গালফের দেশগুলোতেও ইউপিআই দিয়ে আমরা কিন্তু করছি। এবং শুধু তাই নয়, ইউ কিন্তু এসে ইউপিআইয়ের ব্যাপারে তার আগ্রহ দেখিয়েছে, যেটা ডলারাইজেশনেরই একটা প্রক্রিয়া। ফলে হয়তো ব্রিক্স কারেন্সি আসবে, এলে হয়তো একটা তার ইম্প্যাক্টও থাকবে, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, ডলারও কিন্তু তার যে হেজিমন, ওটাকে লুজ করছে ধীরে ধীরে। এটাই স্বাভাবিক। যেমন করে বড় বড় সাম্রাজ্য তৈরি হয়, আবার সেটা তার পতন হয়, তেমনি আমেরিকার সাম্রাজ্য তৈরি হয়েছে, পতনও হচ্ছে, কিন্তু ধীরে ধীরে, এই রাতারাতি ব্যাপারগুলো হয় না। ডলারেরও পতন এভাবেই হবে। ঠিক ওটাকেই বাঁচাতে চাইছে, যে কারণে ট্রাম্প তো অনেকটা স্ট্রেট কাট, উনি বারবার বলেছেন যে ব্রিক্স কারেন্সির ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, ওরা শত্রুই হবে আমাদের। ওটা ট্রাম্প বুঝতে পেরেছেন।
তাহলে কি সেক্ষেত্রে ইন্ডিয়া শত্রুই হবে? কারণ ইন্ডিয়া তো আহ, রয়েছে, তবে কারণ রাশিয়া চায়না তো অলরেডি শত্রু, এটা সবাই জানে ইউএস এর ক্ষেত্রে, বাট ইন্ডিয়াও কি হবে? হয়তো এই মুহূর্তে ব্রিক কারেন্সির ব্যাপারটা দাঁড়াবে না, কারণ উইথাউট ইন্ডিয়া ইট ইজ ইনকমপ্লিটেড। সো আই থিঙ্ক ইট উইল বি নট ফিগার আউট ইন দিস কামিং ব্রিক সামিট। এটা ফিগার আউট হবে না সম্ভবত, কিন্তু এরা একটা সলিড কনসলিডেশনের দিকে যাবে। যাবে আসতে। কারণ সিরিয়া গেছে, ভেনিজুয়েলা গেছে, এক এক করে, যেগুলো রাশিয়া এবং চীনের প্রভাবাধীন যে বেল্ট ছিল। ফলে এখন ইরান থ্রেটের মুখে, বা ইরানও হয়তো অর্ধ সমাপ্ত হয়ে যাবে বা সমাপ্ত হবে। ফলে আমার মনে হয় ব্রিক্সকে এরা কিন্তু আরও কনসলিডেট করবে। আচ্ছা, এবার আমি একটু আবার যুদ্ধের দিকে আসি। সেটা হচ্ছে যে এই যে এখন চারিদিকে যুদ্ধ হচ্ছে, মানে বিশেষ করে ইউএস, ইসরায়েল অ্যান্ড ইরান। এবার সেই ক্ষেত্রে এদিকে আমরা দেখছি রাশিয়া, ইউক্রেন, ওকে, এদিকে আবার পাকিস্তান, আফগানিস্তান, চারিদিকে এই বিষয়গুলো হচ্ছে। ইন্ডিয়াকে দেখা যাচ্ছে যে একটা মানে খুব শান্ত মাথায় কাজ করছে। আমি যদি পাতি বাংলায় বলি, খুব শান্ত মাথায় কাজ করছে। এটা কি ইউএসের, বিশেষ করে এই মিডিল ইস্টের ঝামেলাটা নিয়ে, এটা কি ইউএসের ক্ষেত্রে কি খুব প্রবলেমেটিক? কারণ ইন্ডিয়া একটা সাপোর্টে আসছে না, সে খুব মানে দুতরফাই একটা হ্যাঁ না এর মধ্যে রয়েছে। সেটা কতটা প্রবলেমেটিক ইউএসএ প্লাস ইসরায়েলের ক্ষেত্রেও? এক্ষেত্রে বলবো, এটা যেন হচ্ছে ভারতের যে পজিশন, এটা যেন আমেরিকার যে ডিপ স্টেট, ওর যেন ঠিক উল্টো। সেটা কীরকম? ইউএসের ডিপ স্টেট প্রায় সব জায়গায় ঢুকে পড়ে, কারণ তার সামনে লক্ষ্য থাকে ওখানে অস্ত্র বেচতে হবে, ওখানে আরও কীভাবে ইউএসের ইন্টারেস্ট সার্ভ করা যায়। ভারত কিন্তু সেদিক থেকে দৃশ্যত সব ব্যাপারগুলো থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, কারণ জয়শঙ্কর, মানে আমাদের সুব্রমণিয়ম জয়শঙ্করজির একটা উক্তি তো এখন বিশ্ববিশ্রুত প্রায়, যে ইউরোপের প্রবলেমই হচ্ছে সবার প্রবলেম, কিন্তু অন্যদের প্রবলেম ইউরোপের প্রবলেম নয়। এই মাইন্ডসেট থেকে আমাদের বেরোতে হবে। এটা থেকে আমরা যেটা নির্যাস নিতে পারি, ওটা হচ্ছে ভারত শুধুমাত্র কনসেন্ট্রেট করছে তার ন্যাশনাল ইন্টারেস্টের উপরে। কারণ এটুকু আমরা কৌটিল্যকে অধ্যয়ন করে বা অন্যান্য মেকিয়াভেলি এদের অধ্যয়ন করে আমরা এটুকু জানি যে বিশ্বে সব কিছুই হচ্ছে ট্রানজাকশনাল। ইভিন মেকিয়াভেলি এটাও বলেছেন যে এই যে প্রজা, যাদের ব্যাপারে হয়তো কোনো রাজা, মেকিয়াভেলি দুটো কথা বলেছেন, ফিয়ার ফ্যাক্টর আর লাভ ফ্যাক্টর। উনি বললেন যে শুধু লাভে হয় না, কারণ জনগণ হচ্ছেন ভোলাটাইল ধরনের, যে কোনো সময় কিন্তু একটা সার্টেন সময়ের পরে তারা কিন্তু আবার অন্য কোনো অপশন খুঁজতে শুরু করে। ফলে সেক্ষেত্রে ফিয়ার ফ্যাক্টর কাজ করবে। তো এটার সূত্র ধরে আমরা বলতে পারি, মানে কোনো কিছু সার্টেনিটি নেই। সার্টেনিটি যখন নেই, সব কিছুই যখন প্রায় ট্রানজাকশনাল, অর্থাৎ আমার ইন্টারেস্টের সঙ্গে আপনি যতদিন মিট করবেন ততদিন আমি আপনাকে সাপোর্ট করব। ঠিক এই ব্যাপারটাই ভারতের কূটনীতিতে বা বিদেশ নীতিতে এসেছে, যে ভারত খুবই ট্রানজাকশনাল ওয়েতে কাজ করছে, এবং বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতারাই তাই করেন। সে ট্রাম্পই হন, পুতিনই হন। কারণ আপনি মনে রাখুন, যখন ইউএস আর ইন্ডিয়ার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হচ্ছে, সেই সময় রাশিয়ার বিদেশমন্ত্রী পাকিস্তানেও ভ্রমণ, মানে এতে এসছিলেন, ভিজিটে এসছিলেন, এবং তিনি ওখানে অস্ত্র বিক্রির ব্যাপারেও তার সম্মতি জ্ঞাপন করেছিলেন। ফলে কোনো কিছুই মানে আন্ডার টেবিল নয়, সবই অন দ্য টেবিল, সব কিছুই ফেয়ার, অন্তত ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার যে প্রশ্ন, না, ইউএস এটাকে ভয় পায় না, কারণ ইউএস তার মতো করে এই ভারতের যে এই পজিশন, এটাকে ব্যবহার করে। মানে কেমন করে? ওটা হচ্ছে কখনো কোনো ধরুন ইরানের সঙ্গে যেহেতু ওদের কোনো সম্পর্ক নেই, খুব ক্রুশিয়াল সময়ে ভারত তখন ব্যাক চ্যানেল হয়ে যেতে পারে,
এটা ঠিক মিডিয়েটিংয়ের ব্যাপার নয়, খুব ক্রুশিয়াল কোনো সময়ে অন্তত ওই যে রিলেশনটুকু রাখা, ওই রিলেশনটা কিন্তু ইউএসও কখনো কখনো ব্যবহার করে। এটা আমরা অনেক সময় দেখেছি ব্যাক চ্যানেলের জন্য। মানে অনেক দেশ থাকে যাদের ওই ক্যাপেবিলিটি থাকে, ওরা একসঙ্গে অনেককে ডিল করতে পারে, অনেককে ডিল করতে পারে, সেটা কিন্তু ক্যাপাসিটির ওপরে। এটা ভারতের আছে। এটাই হয়তো আমাদের যে ফরেন পলিসির একটা বড় স্ট্রেংথের জায়গা। ফলে এটা হয়তো কোনো ডিপ স্টেটের কোনো একটা ফ্র্যাকশনের জন্য থ্রেট মনে হতে পারে ভারতের এরকম একটা পজিশন, কিন্তু এটা ওরকম নয়। ভারত ঠিক নিজের যে অল অ্যালাইনমেন্ট এই ব্যাপারটাকে রেখেছে, নন অ্যালাইনমেন্ট নয়, অল অ্যালাইনমেন্ট। আমরা সকলের সঙ্গে আছি, যেহেতু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সুরক্ষিত রাখতে হবে। আচ্ছা, বাট কোথাও গিয়ে ইউএসএ কি বিশ্বাসযোগ্য? কারণ রিসেন্টলি আমরা দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এসেছে, অ্যারেস্ট করেছে। তা সেখানে একটা নতুন সরকারই গঠন করলো, প্রায় ওরাই বলতে গেলে। তো সেক্ষেত্রে মানে এরকম একজন মানুষকে, বা ট্রাম্পকে আমি বাদই দিলাম, আমি এরকম একটা দেশকে কি বিশ্বাস করা যায়? আচ্ছা, এই বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা কিন্তু আমার আগের উত্তরের সঙ্গে বেশ যুক্তই আছে। কি করে? কারণ পৃথিবীতে বর্তমানে যে জিওপলিটিক্স চলেছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ, এর আগে অবধি একরকম ছিল যে একটা দেশ যদি আরেকটা দেশের বন্ধু হয়, তাহলে কি হয়, ও যদি আক্রান্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে অন্য একটা দেশ যুদ্ধে লাফিয়ে পড়ে। কিন্তু আমরা কি দেখলাম? এই ধরুন ইরান ইউএস যুদ্ধের আগে পাকিস্তান এবং সৌদি আরবের কিন্তু একটা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়ে গেছে। যখন সৌদি আরবের ওপরে মিসাইলগুলো পড়ছে অ্যারামকোর ওপরে, অ্যারামকো তো ওদের হার্ট, ফাইন্যান্সিয়াল হার্ট অ্যান্ড হাব, যখন পড়ছে তখন কিন্তু আমরা কোনো পাকিস্তানি মিসাইলকে ইরানের উপরে এসে পড়তে দেখছি না। তার মানে পৃথিবী এখন খুব বেশি ট্রানজ্যাকশনাল এবং খুব বেশি সাবধানীও বটে। সে কারণে কেউই বিশ্বাসযোগ্য নয় কারোর জন্য। প্রত্যেকে নিজের ইন্টারেস্টকে দেখবে নিজের মতো করে, কিন্তু সেক্ষেত্রে কতগুলো সিভিলাইজেশনাল লিঙ্কেজ থেকে যায়, যেটা দিয়ে আমরা লেসার এভিলকে অ্যাড্রেস করতে পারি। সেক্ষেত্রে আমেরিকা কিন্তু সেরকমভাবে বিশ্বাসযোগ্য নয়, অন্তত স্টেটের ব্যাপারে বলছি। আমেরিকার মানুষের উপরে সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের যে স্টেট, বিশেষ করে ডিপ স্টেট, ওরা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কারণ ভারতকে তো অশান্ত করার চেষ্টা করেইছে, সেই সঙ্গে ভারতের যে চারপাশ তাকেও কিন্তু অশান্ত করেছে। সে নেপালি হোক, বাংলাদেশি হোক, হয়তো ওখানে প্রকারান্তরে ভারতের সামান্য সুবিধে হয়েছে যে চীনা ডমিনেন্সটা কমেছে, রাজাপাকসেদের অবস্থান, কিংবা ভাবুন নেপালে ওলি সরকারের পতন, এগুলো কি করেছে? হয়তো প্রকারান্তরে চীনের যে ক্ষমতা সেটাকে খর্ব করে ভারতের তুলনামূলকভাবে একটা পজিটিভ ইন্ডিকেশন দিয়ে গেছে ভারতের জন্য। কিন্তু কোনো শক্তিশালী দেশ কোনো দেশের ব্যাকইয়ার্ডে আসা মানে ওটা একটা নেগেটিভ ইন্ডিকেশন, এবং সেটা করছে। যখন শপথ নিলেন ট্রাম্প, তারপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গেছিলেন, উনি বলেছিলেন বাংলাদেশের ব্যাপারটা আমি মিস্টার মোদির উপরেই ছেড়ে দিচ্ছি, কিন্তু দেখা গেল ইউএস তো ওটা করলো না। কারণ না হলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না। ফলে বিশ্বাসযোগ্য কেউই নয়, কিন্তু ইউএস তো আরোই নয়। বাট এইটা দিয়ে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে আমরা যেটা জানি ভারতের খুব ভালো বন্ধু রাশিয়া।
তো রিসেন্টলি যেটা আমরা দেখলাম, ট্রাম্প নিষিদ্ধ করেছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, তারপর ছাড় দিল যে 30 দিন যুদ্ধ চলাকালীন 30 দিন রাশিয়া থেকে কিনতে পারে। সেক্ষেত্রে কি ভারত আর রাশিয়ার যে মানে ইকুয়েশনটা, যে বন্ধুত্বটা, সেটাই কোথাও ক্ষতি হলো? এই তেল কিনতে না পারার ফলে? হুম আচ্ছা, এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, এটাও রিভার্সে। বিবেক রামস্বামী বলে একজন পলিটিশিয়ান আমেরিকার, যিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দৌড়েও ছিলেন, তো দেখা যাচ্ছে তাকে কিন্তু আমেরিকার নেটিজেনরা খুব খারাপভাবে আক্রমণ করছে। তাকে একটা হিন্দু আইডেন্টিটি দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে। কিংবা আপনার উষা ভান্স, তাঁর আইডেন্টিটি কতটা আমেরিকান সেটা নিয়ে নেটিজেনরা আক্রমণ করছেন। এই হচ্ছে আমেরিকার সোশিয়াল সাইকি। এর উল্টো দিকে আমি বলি, আমি রাশিয়ায় গিয়ে দেখেছি একটা বড় অংশে, আমি 2 বার রাশিয়া ভিজিট করেছি, যে দেখা যাচ্ছে ভারতীয়রা রাস্তা দিয়ে গেলে ওরা কেউ কেউ দৌড়ে চলে আসছে, আর ফ্রম ইন্ডিয়া, মানে যে কিয়ত ইংরেজি বলতে পারে বা পারেন তিনি কিন্তু চলে আসছেন। কম বয়সীরাই বেশি আসছিল। আর এটা যদি কম বয়সীদের অবস্থা হয়, আর বেশি বয়সীদের অবস্থা হচ্ছে, ওখানকার হার্ট থ্রব হচ্ছেন মিঠুন চক্রবর্তী। হুম জিমি জিমি আজে আজে আমাকে অনেক বৃদ্ধা গেয়ে শুনিয়েছেন, নেচেও দেখিয়েছেন। ইভেন আমাদের রাশিয়ার যে অ্যাম্বাসি এখানকার, ওরা কিন্তু আমাদের একটা প্রজাতন্ত্র দিবসে রাশিয়ান একজন সিঙ্গারকে দিয়ে এই গানটা গাইয়েছিল। ফলে রাশিয়ায় কিন্তু বেশ ইন্ডিয়ান কালচার খুব প্রমিনেন্ট ছিল এবং এখনও কিছুটা আছে। শুধুমাত্র তাই নয়, রাশিয়ায় 3টে বুদ্ধিস্ট রিপাবলিক আছে। রিপাবলিক অফ টুভা, রিপাবলিক অফ বুরিয়াতিয়া, রিপাবলিক অফ কালমিকিয়া। এই 3টে রিপাবলিকে দেখা যাবে যারা বুদ্ধিস্ট, তারা খুব প্রো ইন্ডিয়ান শব্দটা বলা ভুল হবে, ওরা খুব তাদের ভিশনটা খুব একটা রেসপেক্টেড ভিশন টুয়ার্ডস ইন্ডিয়া। ওই কারণে ওখানকার সোশিয়াল সাইকি কিন্তু উল্টো। এ কারণে কি, এ কারণে হয়তো এই তেল না কিনতে পারার ফলে একটা স্টেট টু স্টেট লেভেলে সামান্য কোনো একটা ফল্ট লাইনের তৈরি হতে পারে, কিন্তু এটা বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আর রাশিয়া মোটামুটি আমাদের পরীক্ষিত বন্ধু বিভিন্ন ক্রাইসিসে। সেও কিন্তু তার মতো করে, যেমন সোভিয়েত সবসময় চেয়েছিল যে পাকিস্তান, ভারত এগুলো একটা কনসলিডেশনের মতো। ও কিন্তু তাদের যে এই সাউথ ইস্ট এশিয়ার পলিসি, ওটা কিন্তু পাকিস্তানকে বাদ দিয়ে শুরুর দিকে বানাতে চায়নি, পরে বানাতে বাধ্য হয়েছে পাকিস্তানের খুব প্রো ইউএস পজিশনের জন্য। ফলে সোভিয়েতও তার মতো করে ডিজাইন করেছিল ফরেন পলিসিকে, তারা কিন্তু ভারতের সেন্টিমেন্ট দেখে করেনি। এখনকার রাশিয়াও মোটামুটি এটা করবে, কিন্তু আমাদের এই সিভিলাইজেশনাল লিঙ্কেজ এবং সেই সঙ্গে এতদিনকার যে কালেকটিভ হিস্ট্রি, শেয়ার্ড হিস্ট্রি, তার প্রতি একটা শ্রদ্ধা রেখেই করবে, যেটা অতটা দৃষ্টিকটু হবে না। ঠিক যে কারণে পাকিস্তান, ভারত দুটো পাশাপাশি দেশ, যেখানকার জনগণের প্রায় 98% বা তারও বেশি মানুষ যাদের পূর্বপুরুষ ছিলেন হিন্দু, যারা একই রকম জিওগ্রাফিতে অবস্থান করেন, তাদের মধ্যে কিন্তু বড় ফল্ট লাইন থেকে যাচ্ছে। রাশিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে না। রাশিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে না, তার কারণ পাকিস্তানের এটা ঠিক উল্টো। পাকিস্তানের যে হিস্টোরিক্যাল ব্যাগেজ, সেটা হচ্ছে হেট্রেটের। আর রাশিয়ার সঙ্গে যে শেয়ার্ড ব্যাগেজ ইন্ডিয়ার,
এটা কিন্তু ইন্টারডিপেন্ডেন্সির। আর সেই সঙ্গে রাশিয়া কখনোই ভারতকে ছাড়বে না এই ছোট ছোট কিছু পয়েন্টে। তার কারণ চায়নাকে ব্যালেন্স করার জন্য ভারতকে দরকার রাশিয়ার। হুম তার কারণ আপনাকে বলি, যখন লাস্ট এসছিলেন প্রেসিডেন্ট পুতিন আমাদের দেশে, যখন ক্লোজ ডোর একটা মিটিং হচ্ছিল যেখানে বিভিন্ন পদস্থ অফিসারও ছিলেন, সেই সঙ্গে RNAW'রও কিছু অফিসার ছিলেন যারা তার ফিজিক্যাল এক্সপ্রেশনের ম্যাপিংয়ের কাজটা করছিলেন। ঢোক গেলা, দ্রুত শ্বাস নেওয়া, পা নাড়ানো, ওতে দেখা গেল সবচেয়ে কমফোর্টলেস অবস্থায় দেখা গেছে প্রেসিডেন্ট পুতিনকে যখন চীন শব্দ উচ্চারিত হয়েছে বা উচ্চারণ করেছেন। কারণ আপনি যদি হিস্ট্রি দেখেন, রাশিয়া কিন্তু অনেক বড় পাওয়ার ছিল, চীন তুলনায় ছোট। হুম এখন কিন্তু চীন চেষ্টা করে বিগ ব্রাদারের ভূমিকা নিতে, রাশিয়া যেন তার একটা ডিপেন্ডেন্টে, কিছু ক্ষেত্রে রাশিয়া তো ডিপেন্ডেন্টই বটে। ফলে এই ব্যাপারটা রাশিয়ার জন্য খুব সুখপ্রদ নয়। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন, যিনি সোভিয়েতের সেই ভ্যালুসগুলোকে ধারণ করেন, হয়তো প্রেসিডেন্ট পুতিন এবং তাঁর যিনি রাজনৈতিক গুরু বলা যায়, তো তারা কিন্তু সেই সোভিয়েতের স্বপ্ন এখনও দেখেন। আর আমরা জানি যে তিনি কেজিবির সঙ্গে যুক্ত ছিলেন, কেজিবির অফিসার ছিলেন। ফলে তিনি কোনোভাবেই চীনের যে আধিপত্য, যেটা স্বীকার করতে তিনি বাধ্য হচ্ছেন, সেটাকে মেনে নিতে পারবেন না। ফলে চীনকে ব্যালেন্স করার জন্য ভারতের প্রয়োজন। সেক্ষেত্রে এই ছোট ছোট ব্যাপারগুলো কোনো ম্যাটার করবে না, কারণ এই বন্ধুত্ব ম্যারাথনের মতো, এটা কোনো T20 ম্যাচ নয়। আচ্ছা, এই দিয়ে আমি জিজ্ঞেস করি, ধরুন ইন্ডিয়া চায়নার এখন কনফ্লিক্ট হলো বা কোনো যুদ্ধ লাগলো, সেক্ষেত্রে রাশিয়া কাকে সাপোর্ট করবে? ইন্ডিয়া চায় না। হুম সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা নিউট্রাল অবস্থান নেবে। আচ্ছা। সেক্ষেত্রে নিউট্রাল অবস্থান নেবে, কিন্তু এক্ষেত্রে আমি উল্লেখ করব, এই যে সমস্ত রিলেশনে ট্রানজ্যাকশনাল কোনো কিছু ইমোশন দিয়ে হয় না। তার কারণ হচ্ছে রাশিয়া তো জানে যে চীন হচ্ছে ভারতের শত্রু, না বলি বন্ধু নয়, কিন্তু সে তো তার বন্ধুত্ব বজায় রেখেছে। ফলে সবই ট্রানজ্যাকশনাল। এক্ষেত্রে আমার মনে হয় ঠিক ওই প্র্যাগমেটিক অ্যাপ্রোচ থেকে, ওই উপযোগবাদ থেকে রাশিয়া চেষ্টা করবে একটা নিউট্রাল অবস্থান নেবার, এবং রাশিয়া সবসময় চাইবে যেন কোনোভাবে চীন এবং ভারত না ডিরেক্ট কলিশনে আসে, কেন? যেটা ইউএস কিন্তু চায়। যে কারণে আপনি ইউএসের বিভিন্ন রিপোর্টে দেখবেন যে চীন এতটা জায়গা ভারতের করে নিয়েছে, এই দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। এটা যারা গ্রাউন্ডে আছেন তারা ঠিকটা বলতে পারবেন, কিন্তু কখনো কখনো এটা একটা প্রোপাগান্ডার ব্যাপারও হয়, যাতে যে কাজটা ইউএস করতে চায় চীনের সঙ্গে, এখন ইউএসের সমস্ত রাস্তা কিন্তু চীনের দিকেই যায়। ভেনেজুয়েলা বলুন, ইরান বলুন, সব রাস্তা টুয়ার্ডস চায়না। এই কাজটা যদি আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারি, তাহলে তো আমার কোনো শক্তি ক্ষয় হবে না, আমার শক্তি তো রেস্টোর থাকবে, প্লাস আমার অস্ত্র বিক্রি হবে। তার কারণ যদি কখনো চায়না ইন্ডিয়া কলিশন হয়, কখনো ওয়ার হয়, ভারত কখনোই রাশিয়ান ওয়েপেনের উপরে অতটা নির্ভর করবে না। আচ্ছা। যেহেতু ওরা বন্ধু, ওদেরও এক্সচেঞ্জ হতে পারে। ফলে ভারত তখন আটমোস্টলি ডিপেন্ড করবে কার ওপরে? ইউএসের মিলিটারি ইকুইপমেন্টসের ওপর। ওটা তো আমেরিকার জন্য পোয়াবারও। একদিকে চায়নার ক্ষতি হবে, আর অন্যদিকে ভারতের দ্বারা তার যে অস্ত্র সেটা ব্যবহৃত হবে, ওটা টেস্টিং গ্রাউন্ড হবে, ওটা বিক্রি হবে।
ফলে দুদিক দিয়ে ইউএসের লাভ। ঠিক এই লজিকে রাশিয়া চায় না কখনো ভারত এবং চীনের কোনো সরাসরি যুদ্ধ হোক। এবং চীন খুব বুদ্ধিমান, চীন জানে যে আমি যদি একটা গুলি খরচ করি 100 টাকা তার জন্য লাগে, সেই 100 টাকায় আমি চেষ্টা করব 4টে প্রোডাক্ট তৈরি করতে ভারতের দিকে পাঠাতে। 100 টাকার গুলি নয়, 100 টাকায় 4টে প্রোডাক্ট, যেটা কি করবে 400 টাকা তাকে এনে দেবে। চায়না তো খুব পুরনো সভ্যতা, এই জন্য মানে ও খুব ধীমান, ও সরাসরি কোথাও যুদ্ধে জড়ায় না। ঠিক যে কারণে ইন্ডিয়া চায়নার একটা ট্রিটি আছে যে সীমান্তে খুব কোনো সময় যদি টেনশন এসকালেট করে তখন কোনোভাবে গুলি বিনিময় হবে না। বিনিময় হবে কি, এই পাড়ায় যেমন পাড়াতুতো ঝগড়াতে না, ওই যে হকি স্টিকের সামনে একটু এল লাগালাম, বা ছাত্র ইউনিয়নের যে লড়াই হতো ওই রকম, গালওয়ানেও কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, বাঁশ বা হকি স্টিকের আগাতে কি করেছে, লোহার তার জড়িয়ে ওটা দিয়ে মারামারি। এতে বেশি এসকালেট করা যায় না, বা ইট ছোঁড়াছুঁড়ি ওই অবধি হয়। এটা দুটো দেশ তো বুদ্ধিমান, দুটো খুব পুরনো সভ্যতা, ইউএসের মতো অতটা ভুঁইফোড় নয়, সে কারণে ওরা ওই ধৈর্যটা ধরতে পারে, বা ওই মাথা ঠান্ডা রাখার মতো তার সভ্যতাগত প্রেরণা আছে। আচ্ছা, আমার এটা নিয়ে শেষ প্রশ্ন, তারপর আমি ডিরেক্ট এখনের বিষয়বস্তুতে যাব। বাট ভবিষ্যতে কি, মানে যতই মাথা ঠান্ডা থাকুক, মাথা তো যে কোনো সময় গরম হয়ে যেতে পারে, তো ভবিষ্যতে কি ইন্ডিয়া চায়নার কোনো যুদ্ধের চান্সেস আছে? আমার মনে হয় না চান্সেস আছে বলে। চীন নিজের দুর্বলতা বোঝে। চীন বহুদিন কোনো যুদ্ধ করেনি। অস্ত্রগুলোর হয়তো পরীক্ষা হয়েছে পাকিস্তানের দ্বারা বা ইরানের দ্বারা, এবং সেই সঙ্গে চীন জানে তাদের যে সেনাবাহিনী ওটা কিন্তু ওরা ফুল টাইম যুদ্ধ প্রস্তুতিতে থাকে না। ওদের সেনাবাহিনীকে যতটুকু আমি শুনেছি, স্টাডি করেছি, ওদেরকে চাষও করতে হয়, নিজেদের ফসল নিজেদের ফলাতে হয়। যেমন ভারতের আর্মি হচ্ছে ফুললি প্রফেশনাল আর্মি, ওদের হচ্ছে লোডেড বাই আইডিওলজি, কারণ পিএলএই চালায়, লোডেড বাই আইডিওলজি, এবং সেই সঙ্গে ওদের কিছু ব্যবহারিক দিকের বিষয় আছে, যে কারণে ওদের সেনাদের যে এফিসিয়েন্সি ওটা সেইভাবে টেস্টেড নয়। আর যদি স্টার ওয়ারের কথা বলেন সেটা তো পৃথক ব্যাপার। ভবিষ্যতে যে যুদ্ধটা হবে অনেকে বলছে ডিজিটাল ওয়ার, তো সেই বিষয়ে আপনার কি বক্তব্য? এটা একেবারে ঠিক কথা। চীনের সঙ্গে যদি যুদ্ধ হয় ডিজিটাল ওয়ার হবেই। তার কারণ চীনা হ্যাকাররা কিন্তু পৃথিবীর যে কোনো কোণে যে কোনো রকম ক্ষতি করতে পারে, এবং কোনো কোনো জায়গায় ওরা করেওছে। এবং এক্ষেত্রে আমার বক্তব্য, আমাদের এই যে সফল ইউপিআই, এটা সারা দেশের এখন লাইফ লাইন হয়ে গেছে, যে কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকারং বা জার্মান চ্যান্সেলর ওরা এসে অবাক হয়েছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে ডাব খাচ্ছেন, সেই ডাবওয়ালাও হয়তো সে একটা ধুতি জড়িয়ে আছে, সেও কিন্তু ইউপিআইতে টাকাটা নিচ্ছে। ফলে এটা যেমন খুব এফেক্টিভ তেমনি খুব ভালনারেবলও। ফলে এটার সুরক্ষার দরকার আছে, কারণ ডিজিটাল ওয়ার হলে এটা বড় টার্গেট হবে। কারণ প্রথম তো ভাতে মারার ব্যাপার আসে, হাতে মারা তো তারপরে। ফলে ডিজিটাল ওয়ারের সমূহ সম্ভাবনা, ডিজিটাল ওয়ার চলছেও। আপনি যদি রিসেন্ট রিপোর্টগুলো দেখেন, মাঝে মাঝেই কিন্তু এরকম থ্রেট আসে, আমরা খবর পাই না। তার কারণ আমাদের যারা হ্যাকার, ওরা মানে এথিক্যাল হ্যাকার, তারা ওটাকে প্রিভেন্ট করতে পারেন।
ফলে ওরা যে চেষ্টা করছে না এমনটা নয়। চীন, আমি যে কারণে বললাম কনভেনশনাল ওয়ার হবে না চীনের সঙ্গে, কারণ ও খুব বুদ্ধিমান। ও জানে যে এই লড়ি মানে এই সরাসরি লড়ে, এখানেই ঠিক পাকিস্তানের সঙ্গে পার্থক্য। হুম, পাকিস্তানের তো জন্মই হয়েছে একটা হেট্রেট থেকে, ফলে ওরা যে কোনো ক্ষেত্রে প্রথমেই কনভেনশনালের দিকে যায়, চীন যেটা চায় না। ফলে ওই ওয়ার হবে না, কিন্তু ডিজিটাল ওয়ার তো চলছেই সব সময়, ওটা চলবে, আরও যত দিন যাবে আরও এসকালেট করবে। হুম। আমি একটা পডকাস্ট দেখছিলাম রিসেন্ট, সেখানে বলছিল যে ইসরায়েল ইউএসএকে মানে অর্ডার করে যে এখানে যুদ্ধ করতে হবে, এখানে এই করতে হবে, কারণ ইসরায়েলের যে ইহুদিরা, এটা ইউএসএর একটা পার্ট, একটা ভোটের একটা ব্যাপার আছে। আমি ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট বেসিকভাবে বলছি যে অনেকটা মানে ডিপেন্ড করে। মানে আমরা যেটা জানি যে ইউএস সবাইকে অর্ডার দেয়, কিন্তু ইউএসকে অর্ডার দেয় শুনেছি ইসরায়েল। এটা কি সত্যি? একেবারেই ঠিক। অর্ডার বলতে এরকম যে আপনি এখনই করুন এরকম নয়, ওটা হচ্ছে ইনডাইরেক্টলি এমন প্রেশার তৈরি করে, তখন বাধ্য হয়, আচ্ছা। যেমন করে ট্রাম্প। কারণ ইহুদি লবি দেখেছিল যে ট্রাম্পই হচ্ছেন সবচেয়ে প্রো জিউ প্রেসিডেন্ট, এবং সেই সঙ্গে ইহুদি লবি লক্ষ্য করেছে যে নিউ ইয়র্কের মতো এরকম একটা ইম্পর্ট্যান্ট সিটিতে মামদানির মতো এরকম ডগমেটিক মানুষ মেয়র হিসেবে বসে গেছে। ফলে ইহুদিরা কিন্তু সামনের 100 বছরকে আগে থেকে ক্যালকুলেট করে নয়, ওরা দেখে নিয়েছে ইউএসের ভবিষ্যৎ কী। আপনি যে ইউএসের হেজিমনির কথা বলেছিলেন, ইউএস কিন্তু বাইরের কারোর দ্বারা আক্রান্ত হয়ে শেষ হবে না, ওর জিওগ্রাফি ওইটাকে পারমিট করে না। রেঞ্জ আছে, অনেকেরই কাছে রেঞ্জ আছে, ওখানে মিসাইল পৌঁছবে, হয়তো 9/11ও হয়েছে আমরা দেখেছি, কিন্তু ওইভাবে ইউএস শেষ হবে না। ইউএস শেষ হবে ভেতর থেকে, ঠিক যেমনভাবে সোভিয়েত কোলাপস করেছিল ভেতর থেকেই। কিন্তু কারণ ইউএসের মধ্যেই এখন ইসলামিক র্যাডিক্যাল এরা এতটাই শক্তিশালী, বা লেফট লিবারেলরাও, ওরা ধীরে ধীরে রাষ্ট্রটাকে একটা বৈচিত্র্যহীন, ওর তো কালারফুল একটা দেশ ছিল, একটা বৈচিত্র্যহীন ডগমেটিক ওয়ের দিকে নিয়ে যাবে, এবং সেটা দিয়েই ভেতরে শেষ হয়ে যাবে। এরকম মামদানির মতো অজস্র এলিমেন্ট তৈরি হবে ইউএসএ। ঠিক যে কারণে ইউকেকে ট্রাম্প বলেছিলেন যে ওটা তো আর কোনো ওইভাবে দেশই নয়। ইউকের কয়েকটা শহর ওটা একেবারে পাকিস্তানি বংশোদ্ভূতদের দ্বারা অকুপাই হয়ে গেছে, যেখানে এটাই হচ্ছে পলিটিক্সের সবচেয়ে ঘৃণ্য জায়গা। পলিটিক্সের খাতিরে ওখানকার যে নাবালিকা মেয়েগুলো বছরের পর বছর টর্চার্ড হয়ে গেছে ওই পাকিস্তানি বংশোদ্ভূতদের দ্বারা। কোনো শ্বেতাঙ্গ পলিটিশিয়ান ওখানকার যারা মানে ইন্ডিজিনাস, হ্যাঁ, ওই লোকাল অরিজিন কোনো পলিটিশিয়ান বলার সাহস অবধি পান না, কারণ ওরা ভোটের পার্সেন্টেজে অতটা ওখানে। ইউকে যেমনভাবে শেষ হয়েছে, ইউএসও ঠিক একইভাবে শেষ হবে। ট্রাম্প হয়তো এই শেষ হওয়াটাকে ঈষৎ আটকালেন, কিন্তু ট্রাম্পের যে টেম্পারমেন্ট, এই টেম্পারমেন্টের কারণে মিড টার্মে হয়তো ট্রাম্প সংখ্যালঘু হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, এবং পরের টার্মে রিপাবলিকানদের আর কোনো চান্স নেই, ডেমোক্রেটরা আসবে। এরপরে এই যে ইউএসের ভেতরের ক্ষয়, এটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং ইউএস ওইভাবে শেষ হবে। আর আপনার যে প্রশ্নটা ছিল, সেক্ষেত্রে বলা যায় যে সামনের দিনে ইউএস নয়, ইসরায়েলের লক্ষ্য হবে ভারত। ঠিক যে কারণে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরও বাড়ছে। ইসরায়েল কিন্তু লক্ষ্য করেছে ভারতের
যে প্রবেবিলিটির ব্যাপার, এবং ভারত তুলনায় ইসরায়েলের কাছে, হুম, এবং ওদের শত্রু কিন্তু কালেকটিভ এনিমি। ঠিক যে কারণে পাকিস্তান ভয় পাচ্ছে ইসরায়েলকে। ফলে ইসরায়েল কিন্তু এখন থেকে ক্যালকুলেট করে নিয়েছে সামনের দিনে, সামনের 100 বছর তার বন্ধু কে হবে, সেটা কিন্তু ভারত। আর জিউদের নিয়ন্ত্রণের ব্যাপার, তার ক্ষেত্রে আপনাকে একটাই কথা বলবো, ওটা হচ্ছে তার যে হেজিমন, যেটা নিউক্লিয়ার নির্ভর একটা দিক, সে ওই যে ম্যানহাটন প্রজেক্ট, যেটা তার একটা বড় অংশই কিন্তু ইহুদি বিজ্ঞানীদের করা। ইউএসের যে ফিন্যান্স, এটাও কিন্তু ইহুদিদের হাতে। আপনি বড় টেক জায়ান্টদের দেখুন, ওদের কোম্পানির যারা ওনার বা বড় শেয়ার হোল্ডার, তারাও কিন্তু জিউ। ফলে তারা যখন কোনো কিছু চান, ঠিক যেমন করে ইউকে বাধ্য হয়েছিল বা কমিট করেছিল ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য, ঠিক একইভাবে ইউকের লেগাসি তো বহন করছে ইউএস। এরাও কিন্তু ঠিক তেমনিভাবে ওবিডিয়েন্ট টু জিউইশ লবি, ফলে ওরা করতে বাধ্য। আচ্ছা। আম, ইসরায়েলের কথা যখন উঠলো তখন এটাই বলি, যেটা আপনিও তুললেন পাকিস্তানের সাথে। তো ইসরায়েল একটা জায়গায় কাইন্ড অফ অ্যানাউন্স করেছিল যে ইরানের পর হচ্ছে পাকিস্তান। তো এখনও যেহেতু ইরানের ব্যাপারটা শেষ হয়নি, ওর জন্যই হয়তো পাকিস্তানের দিকে আসছে না, বাট ইসরায়েল কি এরপর পাকিস্তানকেই টার্গেট করছে? ওর সামনে দুটো টার্গেট এখন, কি কি? এক পাকিস্তান, দুই টার্কি। এই দুটো টার্কি? শেষ হবেই, এই দুটো শেষ হবেই। পাকিস্তান প্রথম, তারপরে টার্কি। এরদোগানের পরেই টার্কি কোন দিকে যায়, হয় তাকে সৌদি আরবের ফর্মে আসতে হবে, বা বিফোর এরদোগান ওই যে একটা মডারেট ফর্ম ছিল টার্কির, বা একটা এনলাইটেন্ড ফর্ম ছিল, যেটা আতাতুর্কের টার্কি হিসেবে আমরা চিনি। এখন তো ওটা তুর্কিয়ে করে দিয়েছে। ঠিক ওই ফর্মে যদি না আসে, যদি এরদোগানের লেগাসি কন্টিনিউ করে, তাহলে টার্কিও ইসরায়েলের র্যাডারে আছে, আচ্ছা। এবং এটা কিন্তু জয়েন্টলি হবে। এবং দেখা যাবে এটা না খুব ওল্ড সিভিলাইজেশনাল যে লিঙ্কেজ যাদের মধ্যে আছে, ওরাই করবে, জিউরা করবে, হিন্দুরা করবে। কারণ গালফের লোকেরা কিন্তু ইন্ডিয়াকে হিন্দি বলে, হিন্দু বলে, এখানকার মুসলমানদেরও তারা হিন্দিই বলে। এবং করবে গ্রিকেরা। গ্রিক তার অর্থনৈতিক যে একটা ডিপ্রেশন ছিল, ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন, ওটা কাটিয়ে কাটিয়ে ধীরে ধীরে কিন্তু শক্তিশালী হচ্ছে। তাকে শক্তিশালী হতে ইহুদিরা, মানে ইসরায়েল সাহায্য করছে, ইন্ডিয়া সাহায্য করছে। ফলে এই যে তিনটে দেশ, এরা সামনের ডিকেটে দেখা যাবে যে একসঙ্গে লড়ছে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে। কিন্তু ইসরায়েল তো এত মানে ছোট একটা দেশ, এদের কাছে এত পাওয়ার আসছে কোথা থেকে যে সবার সাথে যুদ্ধে একদম লেগে পড়ছে? ছোট কোথায়, এই তো গ্রেটার ইসরায়েলের তো পরিকল্পনা ধীরে ধীরে মানে বাস্তবায়িত হচ্ছে। অলরেডি সিরিয়ার একটা পোর্শন ইসরায়েলের ডোমিনেন্সে চলে এসছে। এছাড়া সামনের দিনে দেখা যাবে, সামনের 5 বছরের মধ্যে, মানে 2030-এর মধ্যে মিডল ইস্টের বর্ডারগুলো আবার রিড্র হবে, হয়তো কুর্দিস্তান তৈরি হবে। এবং মিডল ইস্ট শুধু নয়, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেখানেও ম্যাপের রিড্রয়িং হবে।
তো দেখা যাবে ইসরায়েল কিন্তু আরও বাড়বে। অলরেডি গাজাটা তার ডোমেইনে চলে এসছে, ওয়েস্ট ব্যাঙ্কও এরকম আরও প্রসারণশীল হবে। কারণ ওটা হয় কেমন আপনাকে বলি, একটা বাচ্চা ছেলে খুব দুষ্টুমি করে, তার কারণ হচ্ছে তার ভেতরে অমিত শক্তি, কিন্তু তার বডিটা হচ্ছে ছোট, ওই জন্য এত বদমাইশি। আমাদের দেহটা বড়, হয়তো এনার্জিটা একই রকম আছে বা কমেছে, তাই আমাদের এক্সপ্রেশন ওরকম নয়। এটাও ওই রকম। ইসরায়েলকে বাড়তে হবে, যেমন করে ইন্ডিয়া লুজ করেছে তার টেরিটরি। ইন্ডিয়ার এটা একটা বাস্তবতা যে তাকে বাড়তে হবে, মানে সেটা সো কল্ড অ্যাগ্রেশনের মাধ্যমে ওইভাবে এক্সপ্যান্ড করুক। অ্যাগ্রেশন শব্দটা আমি বলবো না, এমনি এক্সপ্যান্ড করুক, বা তার কালচারালি এক্সপেনশন তৈরি হোক। যেমন করে ধরুন ভুটান, শ্রীলঙ্কা, এই মুহূর্তে ভারত খুব কমফোর্টেবল জায়গায় আছে তার প্রতিবেশীদের নিয়ে। বাংলাদেশকে নিয়েও হ্যাঁ, একেবারে। বাংলাদেশ তারেক আবার ধীরে ধীরে হচ্ছে, তারেকের সঙ্গে আসলে দড়ি টানাটানি খেলা চলছে। আসলে ওর যে বিগিনিংটা তো তারেক রহমানের উল্টো রকম, ফলে ওর ঠিক এই ট্র্যাকে আসতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারেক এই ট্র্যাকে ভালো কাজ করবেন বলে আমার মনে হয়। কারণ এটা ভবিতব্য, ভারতকে ডিস্টার্ব করে, ভারতের স্বার্থবিরোধী কাজ করে এই পোর্শনটায়, এশিয়ার এই পোর্শনটায় কেউ কখনো দাঁড়াতে পারেনি। ওটা মইজ্জু হচ্ছেন তার বড় প্রমাণ। শ্রীলঙ্কার যিনি রাষ্ট্রপ্রধান, উনি খুব বাস্তববাদী, ওই জন্য উনি আগে বুঝে গেছেন। তারেক বুঝে যাবেন, তারেকের আসলে ব্রিঙ্গিংটা একটু উল্টো রকমের, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে কখনো সখনো, উনি খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। আচ্ছা, স্ট্রেট অফ হরমুজের এই মুহূর্তে যা অবস্থা, ইন্ডিয়াকে ছাড়বে বলেছে, বাকি আরও 4টে দেশ আছে যাদের ছাড়ছে। বাট কি মনে হচ্ছে এই যে গ্লোবাল ক্রাইসিস এই মুহূর্তে ভারতে, আমরা যতই হোক দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িতেও যেমনি গ্যাস বুক করলে অনেক দিন পর আসছে, ওকে, তো এই যে ক্রাইসিস তো তাহলে আছে, যতই সোশ্যাল মিডিয়ায় ব্যাপারগুলো হোক যে না আমরা সাপ্লাই দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, ক্রাইসিস আছে। এইটা কবে কমবে? যতদিন না যুদ্ধ বন্ধ হচ্ছে ততদিন কি কমবেই না? যুদ্ধ বন্ধের পরেও কমবে না, কারণ অর্ধেক জায়গা তো ভেঙে দিয়েছে। কারণ যে ধরনের ডিস্ট্রাকশন হয়েছে, এটা ঠিক করতে করতে পুরোপুরি ওই অবস্থায় আসতে 5 বছর। 5 বছর? 5 ইয়ার্স, 5 ইয়ার্স। কারণ ট্রাম্প যে বলেন না, আমি স্টোন এজে পৌঁছে দেবো ইরানকে, প্রায় স্টোন এজেই পৌঁছে দিয়েছে। এবং তেমনি গালফের বাকি দেশগুলো, ইউএই, সৌদি আরব, ওমান, এগুলো মোটামুটি 50 বছর পিছিয়ে গেছে। যদিও ইউএই খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবে, খুব ফ্লেক্সিবল, হ্যাঁ, ওরা তো খুব তাড়াতাড়ি করবে। আর ইন্ডিয়ার হোল হার্টেড সাপোর্ট আছে, কারণ সৌদি আর ইউএইর যে ফল্ট লাইন, ওটা এই মুহূর্তে বেশ চর্চার বিষয়। কারণ দুজনে খুব অভিন্ন হৃদয় বন্ধু ছিল, ভাই বেরাদরি ছিল, কিন্তু বেশ কিছু জায়গায় ফল্ট লাইন তৈরি হয়েছে সৌদি আরব এবং ইউএইর, ঠিক যে কারণে পাকিস্তানের সঙ্গে ডিফেন্স প্যাক্টের পরে পরেই ইউএইর যিনি কিং, উনি কিন্তু বিন জায়েদ, উনি কিন্তু চলে এসেছিলেন ভারতে, খুব শর্ট ভিজিটে একটা। এটা যতটা না ফাইন্যান্সিয়াল, তার চেয়েও বড় বেশি হচ্ছে ডিফেন্স রিলেটেড। আচ্ছা, মোটামুটি সেটা এই যেটা 5 বছর বলা হচ্ছে, সেটা কি এই যে ক্রাইসিস এই মুহূর্তে যেটা রয়েছে, এখনও আমরা কিছু বুঝছি না যেহেতু আমাদের কাছে স্টক রয়েছে, বাট আমি জানি না, যেহেতু রাশিয়া থেকে আসছে, রাশিয়া থেকে আমি শুনলাম বাড়িয়েছে মানে তেল কেনা, তো সেক্ষেত্রে হয়তো সাপোর্টটা থাকবে, কিন্তু এই যে সমস্যার মুখে সাধারণ মানুষ পড়ছে, এইটা কতদিন থাকবে? এটাও কি 5 বছর থাকবে আগামী?
এখানেই আমার একটা বক্তব্য আছে, এটা অনেক আগে থেকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বলার চেষ্টা করেছি, যে পৃথিবীতে এই যে এনার্জির সোর্সগুলো কোনো একটা রিজিয়নের উপরে যেন এক্সট্রা ডিপেন্ডেন্সি না থাকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ফসিল ফুয়েল, এটার উপরেই ডিপেন্ডেন্সি কমানোর দরকার আছে খুব তাড়াতাড়ি। এটা অনেক আগে থেকে তৈরি করতে হতো। এক্ষেত্রে যেটা হয়েছে, অয়েল লবি তাদের কিছু ডিসকারেজিং ব্যাপার ছিল। ওটা তো একটা বড় ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি। ফলে তার যেটা সাপ্লিমেন্ট হতে পারে, বা তার যেটা কি বলা যায়, তার যদি বিকল্প খুঁজতে যাওয়া যায়, ওরা ব্যাপারটা এনকারেজ করবে না। কিন্তু তার বিকল্প খোঁজার খুব দরকার আছে, হয়তো গবেষণা চলেছে, ওটাকে প্রমোট করতে হবে। সে বিভিন্ন রিসোর্সেস, কিংবা আমি মনে করি সেক্ষেত্রে খুব রিলায়েবল রিসোর্স হবে অ্যাটমিক এনার্জি। আচ্ছা, অ্যাটমিক এনার্জিকে এই মুহূর্তে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করার মতো ট্যালেন্ট আমাদের দেশেও আছে। এবং ইউএসএতে এই যে আমাদের ব্রেন ড্রেন হতো, ইউএসের বর্তমানে যে সিচুয়েশন, ওরা কোনোভাবেই ইন্ডিয়ানদের ওখানে এনকারেজ করছে না, কারণ ওখানেও প্রোপাগান্ডা ওয়ার চলে যে বিগ টেক মানে তার সিইও সবসময় ইন্ডিয়ান হতে হবে। এই যে ট্র্যাডিশন, এটাকে ব্রেক করতে হবে, কারণ সবচেয়ে বেশি প্রমিসিং যে কমিউনিটি, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিন্দু ইউএসএতে। ফলে এ কারণেই তারা নর্মাল লেভেলে, গ্রাসরুট লেভেলে একটা কোথায় যেন ইন্ডিয়ান বিরোধিতা তৈরি হয়েছে। ওটা হয় না, আপনি ইনএফিসিয়েন্ট কিন্তু আপনার স্বপ্ন চূড়ান্ত। পাশেই একজন এফিসিয়েন্ট, তিনি গাড়ি করে যাচ্ছেন, আপনার মনে হয় এই লোকটাই আমার ওই দুর্দশার মূলে, এইরকম। এবং সেই সঙ্গে এতে পলিটিক্যাল যে পোর্শন, তারাও হাওয়া লাগিয়েছে। আমার মনে হয় এখন এই যে ক্রিম ব্রেনগুলো, তার ডেস্টিনেশন হওয়া উচিত ইন্ডিয়া, আর ইন্ডিয়াকে তার উপযুক্ত পরিকাঠামো এবং ওই যে বেতন, সেটা দিতে হবে। ভারতের হাতে এখন অঢেল টাকা, ভারত বিভিন্নভাবে, সব যুদ্ধই তো ভারতের জন্য সুযোগ। আপনি দেখুন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, ভারত সেই সময়ে কিন্তু অয়েলের সবচেয়ে বড় এক্সপোর্টার। রাশিয়ান অয়েল নিচ্ছে, নিজের রিফাইনারি আছে, ইন্ডিয়ার সেই ক্যাপাসিটি আছে রিফাইনারি রিলেটেড, যে সব ধরনের অয়েলকে ওরা রিফাইন করতে পারে এবং এক্সপোর্ট করছে। যেহেতু স্যাংশন আছে, ডিরেক্ট ক্রুড অয়েল তুমি নিতে পারবে না, এই জন্য ইউরোপের দেশগুলো নিচ্ছে না, রিফাইন্ডকে দিব্য নিচ্ছে। আবার এই সময়েও দেখা যায় ভারত হয়তো এই পরিস্থিতিকেও ব্যবহার করবে। এখনও অবধি তো মোটামুটি আমাদের পাশের দেশগুলোর মতো হয়নি। হয়তো ভারত এটাকে ম্যানেজ করছে এবং বিপদকেও সুযোগ করে নিচ্ছে। ফলে ভারত কিন্তু আমাদের এই যে ইনোভেশন, রিসার্চ, এইসবের ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্ট করতে পারে নিজের দেশে, যেটা করলে ফসিল ফুয়েলের বিকল্প কিন্তু তৈরি হতে বাধ্য। আর সেই সঙ্গে ব্রেন ড্রেন বন্ধ হলে, বা ওই ব্রেনেরা ফেরত এলে, এই কাজটা সহজেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমাদের এদিকে একটু। এই যে রিসেন্টলি আমি নাম ভুলে যাচ্ছি, পাকিস্তানের ফরেন মিনিস্টার সম্ভবত কি আসিম খোয়াজা না সামথিং, খোয়াজা আব্বাস, হ্যাঁ। তো উনি বলছেন যে কলকাতায়, মানে ইন্ডিয়া যদি কিছু চেষ্টা করে, আমরা কলকাতায় কিছু একটা করব বা যুদ্ধ করবো, এরকম কিছু একটা ব্যাপার। আর এদিকে আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আর্মির যারা চিফ আছে, তারা বিভিন্ন মন্দিরে পুজো দিতে যাচ্ছে। আর এটাই ইনস্টাগ্রামে একটা রিল চলছে খুব, যে টাইম আ গয়া হ্যাঁ। তো
এটা কি সত্যিই যুদ্ধের প্রস্তুতি? কারণ আমরা দেখছি রাজনাথ সিং থেকে শুরু করে সবাই একটা মিটিং করছে, ক্যাবিনেট মিটিং হচ্ছে দফায় দফায়। তা এই মানে এই ভেতরে এই প্ল্যানটা কি চলছে? এটা কিন্তু ইরান যুদ্ধেরই ফল। স্ট্রেট অফ হরমুজ আটকে গেলে ভারত কিভাবে বিয়ন্ড দ্য স্টেবল সিচুয়েশন সামান্য হলেও হয়ে যায়। এখন আমাদের লিডারশিপ খুব এফিসিয়েন্ট, এ কারণে কোনোভাবে সামাল দিয়েছেন। এটা অন্য কোনো লিডারশিপ থাকলে কি হতো জানি না, কারণ বিদেশ নীতির ক্ষেত্রে, ফরেন পলিসির ক্ষেত্রে দিস ইজ দ্য গোল্ডেন এরা বাই দ্য এবল হ্যান্ড অফ ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর অ্যান্ড আদার অ্যাসোসিয়েটস। যে কারণে হচ্ছে, যে কারণে আমরা সবার বন্ধু। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমরা ইসরায়েলেরও বন্ধু আবার ইরানেরও বন্ধু। আমরা ইউক্রেনের সঙ্গেও নেগোসিয়েট করতে পারি, আবার রাশিয়ার সঙ্গে তো পারি। তো দেখা যাচ্ছে এই ইরান ওয়ার দেখালো যে একটা কোনো ওয়ের ওপরে নির্ভর ঠিক স্টেবল কিছু নয়। ফলে ওই মাল্টি অ্যালাইনমেন্টের মতো মাল্টি সোর্সকে আমাদের ইনোভেট করতে হবে, সব কিছু ডাইভার্সিফাই করতে হবে। ওই যে এক ঝুড়িতে সব ডিম না রাখা, ওই বিষয়। সে কারণে কি আফগানিস্তানের সঙ্গে ভারতের সরাসরি সীমান্ত তৈরি হয়, ওই যে অংশটা মাঝে কাঁটার মতো বিঁধে আছে পাকিস্তান, যেটা অবশ্যই ইল্লিগালি অকুপাইড, ওই অংশটা নেবার ব্যাপারে ভারত ডিটারমাইন্ড হলো স্ট্রেট অফ হরমুজের ডিলেমার কারণে। ঠিক যে কারণে আরেকটা ডিলেমা আছে চিকেন স্নেকের, ঠিক একই। ওটাকে যেমন বাড়াতে হবে, আবার ওই অংশটা পাকিস্তানে যেটাও ইল্লিগালি অকুপাই করেছে, ওই অংশটাও ভারতের দখল নেবার বা রিক্লেম করার দরকার আছে। সে কারণেই কিন্তু ভারতের এই প্রস্তুতি বলে মনে হয়। হয়তো ওটা পাকিস্তানের কাছে মেসেজ চলে গেছে, কারণ ব্যাক চ্যানেলে অনেক কিছুই থাকেই, মেসেজ চলে গেছে। সে কারণে মনে করুন আমেরিকার একজন মুখপাত্র কমেন্ট করেছিলেন, এবারে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ হয় আমরা কিন্তু ভারতের পক্ষে থাকতে পারবো না। রিসেন্টলি একটা কমেন্ট করেছে, ভারতের পক্ষে থাকতে পারবো না। উনি পাকিস্তানের পক্ষে থাকবেন এমন বলছেন না, ভারতের পক্ষে থাকতে পারবো না। অর্থাৎ এই মেসেজ দেয়া হচ্ছে ভারতকে যে যুদ্ধটা করো না, কারণ এই মুহূর্তে পাকিস্তানকে আমাদের দরকার। আর ঠিক এই কারণেই কিন্তু ওদের যারা বিদেশ মন্ত্রী বা বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তারা কেউ বলছেন যে আমেরিকা আক্রমণ করলে আমরা ভারতের দিল্লি, মুম্বাই এটাকে আক্রমণ করব, কিংবা কখনো বলছেন যে আমরা আরও ডিপ ইনসাইট করে কলকাতা অবধি ব্যাপারটাকে এক্সটেন্ড করব। ঠিক এ কারণে আমার মনে হয় ব্যাক চ্যানেলে যা মেসেজ যাওয়ার চলে গেছে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে পাকিস্তান আর আফগানিস্তান, আফগানিস্তান এরা হচ্ছে কি বলা যায়, ভারত পাকিস্তানের যে ইকুয়েশন অনেকটা ওই রকম ইকুয়েশন। কারণ আফগানরা কখনো ডুরান্ট লাইনকে স্বীকার করেনি, কারণ ডুরান্ট লাইনের দুপাশে থেকে গেছে পাস্তুনেরা। সে কারণে তারা পাকিস্তানকে ততটাই অপছন্দ করে যতটা পাকিস্তান আমাদের করে। ফলে এদের এটা কিন্তু চলবে। আর আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান যদি এরকম অন্যায় পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে ভারত সেই অন্যায়ের বিরোধিতা করে তাকে সাধ্যমতো হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে যা সাহায্য দেবার দেবে, আর কি দেবে আমি জানি না।
আচ্ছা। উম, ঠিক যে কারণে ড্রোন ফৈজাবাদ অবধি চলে আসে, তার রাওয়ালপিন্ডিও ছুঁতে পারত, ইসলামাবাদও ছুঁতে পারত। বাট এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা কি হতে পারে আগামী দিনে? এটা হবে অপারেশন সিন্দুর ইজ গোয়িং অন, ওটা হবে পার্ট 2, ধুরন্ধর পার্ট 2। আননোন গানম্যান। এটা হবেই, ইট ইজ ইনএভিটেবল। এই লড়াই কি বলা যায়, এই তো 1000 বছরের লড়াই। পাকিস্তান তো সেই ডিভিশনটাকে করছে না। ইন্ডিয়ায় যখন এটা শুরু হলো ফরেন এগ্রেশনের ব্যাপারটা, কারণ ভারতের পরাধীনতা কিন্তু 200 বছরের নয়, ওটা প্রায় 800 বছরের ইসলামিক অ্যাগ্রেশন থেকে। ফলে ওই যে হেট্রেটটা, ওই হেট্রেট থেকেই তো পাকিস্তানের জন্ম। ফলে কখনো এরা মিট করবে না। ঠিক যে কারণে আমি বলি যে চীন হচ্ছে রেসপেক্টেড এনিমি বাট রেসপেক্টেড। ছুঁচমিগুলো করে না, বাট এরা ছুঁচমি করে। ফলে এরা কখনোই রেসপেক্টেড এনিমি নয়। এটা হচ্ছে একটা হেট্রেট থেকে আসে। চীন ভারতের কিন্তু ওই হেট্রেটের ব্যাপারটা নেই। আপনি অনেকটা তো বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্স আছে চীনে। খুব যদি কান্ট্রি সাইডে ওখানে চলে যাবেন, ও ইউ আর ফ্রম দ্য ল্যান্ড অফ বুদ্ধা বলে প্রণাম একজন হয়তো বৃদ্ধ করতে পারেন। এই ব্যাপারটা তো নেই, এটা তো পুরো হেট্রেট থেকে। ফলে হেট্রেট থেকে কি হয়, ডিসব্যালেন্স হয়। ডিসব্যালেন্স হলে উল্টোপাল্টা ডিসিশন হয়। ফলে ভারত পাকিস্তানের লড়াই ইনএভিটেবল, অবশ্যম্ভাবী। কিন্তু সেক্ষেত্রে তো চায়নাও ইনভলভ হতে পারে। চায়না বুদ্ধিমান, চায়নার কোনো আর্মি আসবে না, অস্ত্র শুধু অস্ত্র আসবে। বেচবে। আর যদি রাশিয়ার মাধ্যমে নেগোশিয়েট করে, তাহলে সেই সব ব্যাকডেটেড অস্ত্র আসবে বা এক্সপায়ারি অস্ত্র আসবে। এভাবেই হতে পারে। চায়না নিজে জড়াবে না। ডোন্ট চায়না ডাজন্ট লাইক পাকিস্তান, বাট ওকে জাস্ট হি ওয়ান্ট টু ইউজ ইউজ করার দ্য জন্য। পজিশন অফ পাকিস্তান। তাহলে এপস্টিন ফাইলে যেটা একটা একটা বিষয় বেরিয়েছিল যে 2026-এ একটা ওয়ার্ল্ড ওয়ার 3 করতে হবে বা এরকম সামথিং শুনেছিলাম। আমি এক্স্যাক্ট আমি জানি না, জাস্ট মাথায় এলো বলে বলছি। কারণ অনেক কিছুই এপস্টিন ফাইল থেকে বেরোচ্ছিল, সেটা কোনটা ঠিক কোনটা ভুল এরকমভাবে তো বলা যায় না, অনেক ফেকও হতে পারে। জাস্ট আমি শুনেছিলাম যে ওদের মধ্যে প্ল্যান ছিল যে এই বছরে ওয়ার্ল্ড ওয়ার 3 করতে হবে। এটা কতটা সত্যি? ওকে, আমি এপস্টিন ফাইল নিয়ে বলছি না, আমি জাস্ট ওয়ার্ল্ড ওয়ার 3 কি সত্যি হতে পারে না তার কোনো চান্সেস নেই, আর ভবিষ্যতেও কোনো চান্সেস নেই? এটা একেবারে ঠিক কথা। বড় যে ঘটনাগুলো ঘটে ওগুলো কিন্তু প্ল্যান্ট, মোটের উপরে প্ল্যান্ট। কিছু ট্রিগার কাজ করে, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রিন্স ফার্ডিনান্দের মৃত্যু এই ট্রিগারের কাজটা করে। ওয়ার ওয়াজ ইনএভিটেবল দেন। এটাও তাই। যেমন করে আপনাকে বলি, 1918 জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্প্যানিশ ফ্লু এসছিল, অনেক মানুষের মৃত্যু হয়েছিল ওতে। ঠিক আমাদের বিগ লবিগুলো তাই করলো। স্প্যানিশ ফ্লু আসার ঠিক 100 বছর পরে কিন্তু কোভিড এলো। এবং কেউ কেউ বলেন, নিন্দুকেরা বলেন যে একজন তো টেক জায়ান্ট নাকি কোভিড আসবে আগেই বলে দিয়েছিলেন। তারাই আবার পরে ভ্যাকসিনও তৈরি করেন। ফলে একটা যুদ্ধের জন্য প্ল্যানিং, এটা তো এমন কিছুই নয়, বা অন্যকে জড়িয়ে দেওয়া, এটাও তো হচ্ছে জাস্ট শুটকেসের খেলা। ফলে এটা কোনো ব্যাপারই না। বাট এটা করে লাভ কি হচ্ছে আলটিমেটলি? যুদ্ধ তো মানে খুব একটা ভালো নয়। এবারে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ হলে ক্ষতি কার আর লাভই কার? যুদ্ধ হলে যেমন করে কোভিডে ফার্মা লবির লাভ হয়েছে, যুদ্ধ হলে আর্মস অ্যান্ড অ্যামুনিশনের যে ইন্ডাস্ট্রি তাদের লাভ। তাদের লাভ। অপারেশন সিন্দুরে কি হলো, ভারত তার যে আর্সেনালগুলো সেগুলোকে করে নিতে পারলো, Test টেস্ট করলো, করে নিতে পারলো। যাতে বিক্রি করতে পারে। চীনও টেস্ট করে নিতে পারলো। তো ব্যাপার হচ্ছে, যুদ্ধ হলে সবার ক্ষতি নয়, কারোর কারোর লাভ, এবং সেই লাভের অ্যামাউন্টটা অনেক বেশি।
এবং যাদের লাভ তারা দে আর ভেরি বিগ শট, তাহলে তারা তো তাদের লাভে কাজ করবেই। যেমন করে আপনার এরকম অনেক বিজনেস পার্সোনাল আছেন যারা কি করেন, যাদের অঙ্গুলি হেলনে শেয়ারের বাজার ওঠে নাবলে অনেকের ক্ষতি, কিন্তু কারোর কারোর তো লাভ। এটাও তাই, এটাও তো শেয়ার তাদের জন্য। ঠিক যে কারণে এই যুদ্ধ আমেরিকাকে আরো রিচার করেছে। বাট আপনি যেটা বললেন যে আমেরিকার মানে আপনি না, এটা অনেকেই বলছে অবভিয়াসলি, বাট আমাদের পডকাস্টে আপনি বললেন যে আমেরিকার ডাউনফল শুরু হয়ে গেছে, চলছে এটা। চলছে। হ্যাঁ, এটা আগামী 100 বছরের মধ্যে না 100 লাগবে না, এটা 1950-র মধ্যে আচ্ছা, চায়না রাইজ করবে নো ডাউট। আর চায়না রাইজ করছে, কিন্তু যদি না চায়নারও- যদি না এর মধ্যে ইউএস, অনেক সময় হয় না মরণাপন্ন একজন প্রায় মৃত্যু অবশ্যম্ভাবী দেওয়ালে পিঠ থেকে গেছে, সে এমনভাবে একজনকে বাইট করলো করলো যে সেও প্রায় মরণাপন্ন, এরকমভাবে যদি ইউএস চীনকে করে তখন অন্য ব্যাপার, তখন ইন্ডিয়া রাইজিং কেউ আটকাতে পারবে না। ওয়ার্ল্ডের 1 নম্বরের যে জায়গাটা পাওয়ার বা হেজিমনির জায়গা থেকে। আদারওয়াইজ চীন এবং প্রায় সাইমালটেনিয়াসলি ইন্ডিয়া, কিছু ব্যাপারে ইন্ডিয়া চায়নার গ্যাপ থেকে গেছে, এটা মানতে হবে। আমরা দেশভক্ত, তাও কিন্তু মানতে হবে রিসার্চ অ্যান্ড ইনোভেশনে ওরা অনেক টাকা করে এবং ওই সব জায়গাগুলোতে ওরা অনেকটা এগিয়ে। ঠিক যে কারণে আজকে আমাদের যে রেয়ার আর্থ বা আপনার লিথিয়াম, যেগুলো ইভেন বিভিন্ন অন্যান্য ধাতুও যেগুলো খুব অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিংবা চিপ তৈরিতে যেগুলো লাগে, সেগুলো কিন্তু ওদের থেকেই আনতে হয়, ইভেন ইউএসকে আনতে হয়। তার কারণ ওই জায়গাগুলো ওরা অনেক আগে ডেভেলপ করেছে, ফলে ও কিন্তু এমনি এগিয়ে আছে। যদি না ওই বাইটটা দিতে পারে, ইন্ডিয়ার লক্ষ্য হওয়া উচিত এখন কিভাবে ওই যে ট্রাম্পের সব রাস্তাই বেজিংয়ের দিকে, ওটা যদি আরও তাড়াতাড়ি হয় তাহলে ভারতের জন্যই ভালো। বাট এদিক দিয়ে চায়নাও তো চাইছে তাইওয়ানকে দখল করতে, এটা তো অনেকেই বলছে তাইওয়ানকে দখল করেও নেবে। যদি তাইওয়ানকে দখল করেও সেই সময় চীন যখন ব্যস্ত থাকবে, আর ওখানটায় যেহেতু আমেরিকা প্রমিসড টু প্রোটেক্ট তাইওয়ান, যখন চীন আমেরিকা সবাই ব্যস্ত থাকবে, ওই সময় আমরাও তো আমাদের যে প্রতিশ্রুত ভূমি পিওজেকে, গিলগিট বালতিস্তান, পারলে লাহোরটা, আমার খুব লাহোরের ব্যাপারে খেদ হয়। তার কারণ আজকে যে আমরা শিখ পন্থাকে দেখি, এটা তো ইংরেজদের তৈরি করা একটা, ওই যে ম্যানমেড বন্যা যেরকম, এটা ওই রকম। পাঞ্জাবের কোনো একটা পরিবারের বড় ছেলেকে সাধারণত শিখ মতে বড় করা হতো, যে দেশের জন্য লড়বে, ধর্মের জন্য লড়বে। ঠিক আছে, একই পরিবারে বড় ভাই শিখ মতে, অর্থাৎ ওয়ারিয়ার একটা প্যাটার্ন, ওই মতে বড় হচ্ছে, আর তার মেজ ভাই ছোট ভাই সাধারণ হিন্দু মতে বড় হচ্ছে। ঠিক এই জায়গা ছিল, ঠিক যে কারণে রঞ্জিত সিং যে খালসা বাহিনী গড়েন, সেই খালসা বাহিনীর একজন ছিলেন শ্রীক্ষেত্র পুরীর। ঠিক যে কারণে তার ওই বাহিনী কিন্তু নাদির শাহকে তাড়া করে ওই কোহিনূর হস্তগত করেন, এবং যিনি করেন তিনি কিন্তু ওই শ্রীক্ষেত্র পুরীর একজন ওয়ারিয়ার। যে কারণে রঞ্জিত সিং বলেছিলেন তাঁর মৃত্যুর পরে এই কোহিনূর হীরা চলে যাবে ভগবান জগন্নাথ দেবের কাছে। তার সেই কথা রাখেননি তার যে শেষতম পত্নী, ঠিক যে কারণে চলে গেল, কিন্তু আজও ব্রিটেনের ওখানে আটকে। তো এই যে শিখেদেরকে আজকে হিন্দুদের থেকে অনেকটা আলাদা করে দেওয়ার ব্যবস্থাটা ইংরেজেরা করে যায়। তো এই যে শিখেরা আলাদা হয়ে গেল, তো এর ফলে কি হচ্ছে, এই রকম ম্যান মেড কিছু ব্যাপার আছে
আর যে কারণে শিখেদের প্রসঙ্গ তোলা, ওই রঞ্জিত সিং কি করেছিলেন, এই যে সোমনাথ মন্দির, তার যে পবিত্র প্রস্তর, ওটাকে নিয়ে গজনিতে ফেলেছিলেন মামুদ, এবং ওখানকার একটি মসজিদ, ওই মসজিদের একেবারে সামনে ওটাকে রাখা হয়েছিল যাতে সবাই ওর উপরে পা দিয়ে ওখানে যেতে পারেন। এই রঞ্জিত সিং কি করেন, উনি ওখান থেকে ওই প্রস্তরটি এনে আবার সোমনাথের এখানে আনেন, এবং তার যে খালসা বাহিনী ওটা কিন্তু আফগানিস্তানের অনেকটা পোর্শন অবধি দখল করেছিল, এবং সেই রঞ্জিত সিংয়ের যে রাজ্য, তার রাজধানী ছিল লাহোর। ফলে পিওজেকে শুধু নয়, গিলগিট বালতিস্তান শুধু নয়, সেই সঙ্গে লাহোরটাও কিন্তু মহারাজ রঞ্জিত সিংয়ের প্রতি শ্রদ্ধা দেখিয়েই আমাদের শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা উচিত। অধিকার করা বা আক্রমণ করা বলছি না, গ্রহণ করা উচিত। এটা আমাদের লেগাসির সঙ্গে, যেমন করে হরমিন্দর সাহিব এখন আমাদের অমৃতসরে, কারণ আমরাও শিখেদের যে লেগাসি তার একেবারে ইন্ট্রিক্যাল পার্ট। কারণ আমাদের নানকানা সাহিব, অর্থাৎ যার সঙ্গে নানক দেবের খুব ওতপ্রোত সম্পর্ক, সেটা ওখানটায়। ফলে ওটাও আমাদের কিন্তু গ্রহণের লক্ষ্য হওয়া উচিত, হয়তো সামনের দিনে হবে। কারণ কোনো ভারতের ডিপ্লোমেট নন বা কোনো ভারতের অ্যানালিস্ট নন, এটা অনেক আমেরিকান অ্যানালিস্ট বা অন্যান্য দেশের অ্যানালিস্টরা এমনই বলেছেন যে পাকিস্তান 5টা টুকরো হয়ে যাবে। ফলে যে টুকরোগুলো আমাদের দিকে আসতে চাইবে, স্বাগত। আচ্ছা, আমার শেষ কোয়েশ্চেন তো একটা আছে, বাট তার আগে যেহেতু চায়নার বিষয়টা উঠলো যে নাম্বার 1 পজিশনে চায়না যাবে, তো সেক্ষেত্রে শেষ প্রশ্ন, মানে লাস্টের আগের প্রশ্ন আমি বলতে পারি যে তাহলে কি তখন কারেন্সি কী হবে, ইয়ান না ব্রিক্স? মেবি ব্রিক্স। ইয়ান হবে না? না, ইয়ান হবে না। কারণ ডলারের যে ব্যাড এক্সপিরিয়েন্স যেটা ওয়ার্ল্ড অবজার্ভ করেছে, আমার মনে হয় না কোনো সিঙ্গেল কারেন্সি ডিপেন্ডেন্সি আর সামনে তৈরি হবে। এবং ব্রিক্স তো আরও ইনক্রিজ করছে, আরও অনেকগুলো দেশ বাড়াচ্ছে। হ্যাঁ অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছে, উই ওয়ান্ট টু ইনক্লুড হিয়ার। তবে ব্রিক্স সামনের বছর হচ্ছে না যেটা আপনি বলছেন। না, ব্রিক্স কারেন্সি হচ্ছে না, কারেন্সি হচ্ছে না কারেন্সি আমার মনে হয় হবে না এই মুহূর্তে, হবে না, অন্তত এই ওয়ারের কারণে যে ইম্প্যাক্টটা। হ্যাঁ ইম্প্যাক্ট হলো ইকোনমির ওপরে, এই সময় তো হবেই না। প্লাস যারা করবে, চীন অলরেডি একটা এতে আছে, একটা আলটিমেটামে আছে বলা যায়। কারণ যেভাবে, কারণ ট্রাম্প এখন জানেন দিস ইজ মাই লাস্ট টার্ম অ্যান্ড আই হ্যাভ নট এনাফ টাইম ইন মাই হ্যান্ড, সো আই হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই কারণে দেখুন ভেনেজুয়েলা, ইরান, হ্যাঁ পর, এবং ট্রাম্পকে আমার তো সেই দুষ্টু বাচ্চার মতো মনে হয় যে ঝগড়া লাগিয়ে দিয়ে ওই দেওয়ালে বসে বসে ওখানে পা দোলাতে দোলাতে দেখে। কিংবা সেই ছেলেটা যে আপনাকে বলল যে আমি আর তোকে কখনো মারবো না, ফিরে একটা হয়তো লাথি কষালো। ঠিক যে কারণে আমি শুনেছি, এটা আমার শোনা কথা, যে সময়ে প্রেসিডেন্ট পুতিনকে উনি ফোন করছেন, সেই ফোনের সময়েই কিন্তু ইউক্রেনের একটা খুব শক্তিশালী ড্রোন ক্রেমলিনের ওই প্রাসাদে এক্সপ্লোসিভ ঢেলে দেওয়ার চেষ্টা করে, ফেলে দেওয়ার চেষ্টা করে। আর ইউক্রেনের কোনো মুভমেন্ট উইথাউট ইউএসের পারমিশন অসম্ভব। এই হচ্ছে সেই দুষ্টু বাচ্চা যে ইরানকে বলে এইবারে আমরা নেগোসিয়েট করব, সেই রাতেই ও অপারেশন রাইজিং লায়ন শুরু করে। আনপ্রেডিক্টেবল। পুতিনকে তো অ্যাসাসিনেট করার চেষ্টাও হয়েছে, কি মনে হয় আগামী দিনেও হবে?
এটা তো চলতেই থাকবে। আবার পুতিনের পক্ষের যে এজেন্সি তারা কি করতে আছে, এটাকে আটকানোর জন্য আছে। ঠিক যে কারণে আমি বললাম যে হ্যাকিংয়ের চেষ্টা কি হচ্ছে না, নাকি এই যে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কোনো একটা টেরোরিস্ট ইনসিডেন্ট হলো, এরকম হাজার এফোর্ট হয়, তার মধ্যে কোনোটা মিস করে যায়, উল্টো এজেন্সি ধরতে পারে না, তখন এটা হয়। না হলে এটা প্রত্যেক দিন হচ্ছে। আপনি ধরুন ওই যে লালকেল্লায় যেটা হলো, ওটা আমাদের এজেন্সির তৎপরতায় ধরা পড়ে গেল বলে। এরকম মাঝে মাঝেই তো হয়, আরও আগে ধরা পড়ে, তখন এই অংশটুকু আসে না। ফলে ওরা ওদের মতো, কারণ ওটাই তো ওদের কাজ, ওটাই ওদের রুটি রুজি, কারণ টেরোরিজমও কিন্তু অনেকের রুটি রুজি। ট্রাম্প পাল্টে যাওয়ার পর কি হতে পারে? এই যুদ্ধগুলো কন্টিনিউ হবে? কারণ ট্রাম্প ইউএস এর একটা তো নীতি আছে যে যেই আসুক সে এই পলিসিগুলোকে মানে কন্টিনিউ করে, যে আমি টপে থাকবো। আচ্ছা, তার জন্য আমি জিজ্ঞেস করলাম। ট্রাম্প চলে যাবার পরে আমার মনে হয় ডিপ স্টেট আরও অ্যাক্টিভ হবে, কারণ এই মুহূর্তে ডিপ স্টেট তার মতো কাজ করছে, কিন্তু ডিপ স্টেটের সঙ্গে খুব যে ট্রাম্পের কোঅর্ডিনেশন আছে এরকম নয়। কারণ ট্রাম্প একটা কোনো ফাইন মর্নিংয়ে ভাবলো যে এটা করা উচিত, ওর সঙ্গে সঙ্গে ট্রুথ সোশ্যালে ওটা লিখে দিল। এইভাবেই ওদের এখন ফরেন পলিসি হয়। ওটা কিন্তু ডিপ স্টেটের সঙ্গে খুব কোলাবোরেশনের ব্যাপারটা তৈরি হয় না। ডিপ স্টেটকে ওর সঙ্গে বাধ্য হয়ে কোলাবোরেট করতে হয়। তো ট্রাম্পের পরে খুব কোলাবোরেটিভ ওয়েতে হবে, এবং আমার মনে হয় ডিপ স্টেট খুব মানে অ্যাগ্রেসিভ হবে তার কাজের জন্য। কিন্তু এই যে কনভেনশনাল ওয়ার মেকানিজম, ওরা একটু বিশ্রাম নেবে, কারণ এর মধ্যে একটা বড় ওয়ারে ওরা করলো তো, জড়ালো তো, ফলে একটু বিশ্রাম নেবে ওরা 2-5 বছর। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন আজকের, অনেকক্ষণ জ্বালালাম। তো সেটা হচ্ছে যে ভবিষ্যতে ভারতের পজিশন কি হবে বা কি হতে চলেছে? ভারত কিন্তু হচ্ছে ঘোড়দৌড়ের সেই ঘোড়াটা, যে মনে হচ্ছে এখন একটু পিছিয়ে আছে, কিন্তু সে খুব স্টেবল, এবং যে হয়তো যে ঘোড়াটা প্রথম দৌড়চ্ছে সে ট্র্যাক থেকে ছিটকে পড়বে, এ কিন্তু তার রেসটা ফিনিশ করবে, ফিনিশিং লাইন এ টাচ করবে। তার কারণটা কি? চায়নার যে স্টেট ক্রাফট, ওটা হচ্ছে একটা সিম্ফনি নয়, ওটা হচ্ছে একটা মানে একটাই টিউনের ওপরে। এটা কেমন জানেন তো? সমবেত সঙ্গীত আর একক সঙ্গীত। একক সঙ্গীতে হঠাৎ করে যদি গায়কের গলায় চিড় ধরে, গানটা পুরোটাই মাটি হয়। সমবেত সঙ্গীতে 4 জন গাইছেন, কারোর একটা গলায় চিড় ধরলো, বাকিরা ওটাকে ম্যানেজ করে দেবেন। আমাদের যে ডেমোক্রেটিক কালচার, এই ডেমোক্রেটিক কালচারটাই কি করবে না, এতগুলো দেশ, এটা তো প্রায় একটা ইউরোপ। অনেকে অবাক হয়। রাহুল গান্ধী তো ঠিক ভারতকে অতটা বোঝেন না, ইউরোপটা ভালো বোঝেন। এই জন্যই একবার উনি বলেছিলেন যে ইন্ডিয়া তো কোনো সেভাবে নেশনই নয়, এটা হচ্ছে ইউরোপিয়ান ওয়েস্টার্ন একটা ফিলোসফি, ওয়েস্টার্ন আইডিয়া, ওয়েস্টার্ন ভিউ। তো যে কারণে ইউরোপে দেখা গেছে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, এখানে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান প্রভিন্স। ফলে এটা একটা ইউরোপ। এই ইউরোপ যখন, এটা একটা ইউও বলা যেতে পারে বা তার চেয়ে বড়। যেমন উত্তরপ্রদেশের জনসংখ্যা তো হচ্ছে গোটা 2-3 ইউরোপের দেশের সমান। তো এই যে একসঙ্গে নিয়ে কাজ করা, এই ব্যাপারটা কি করেছে আমাদের দেশের মানে পলিসিকে খুব করেছে, ফ্লেক্সিবল করেছে। ফ্লেক্সিবল হওয়ার জন্য এ কী করবে, এ ধ্বংস হয়ে যাবে না, এই স্ট্রাকচার থেকে যাবে, একটু নড়বড় হবে। করাপশনও কখনো এলো, কিন্তু দেখা যাবে যে ও ঠিক আবার ট্র্যাকে। দেখুন করাপশন তো ছিল এর আগের যে এতে, তো এরকম করাপশনের অনেকে, হয়তো ছোট ছোট পকেটে অনেকের নামে অনেক করাপশনের ব্যাপার আছে, কিন্তু রেশের লাইনটা ঠিকঠাক মেনটেন করে চলেছে, ও ঠিক পৌঁছবে। কিন্তু চায়না কি না, চায়না একটা পার্টি কেন্দ্রিকে, ওটা যদি একবার ভাঙে, ওটা কিন্তু সোভিয়েতের মতো কোলাপস করে যাবে হঠাৎ করেই। এটা হচ্ছে গন্ডগোলের।
এই জন্য ওই খরগোশ আর কচ্ছপের যে দৌড়, এটা আমি বলবো ড্রাগন আর হাতি। ড্রাগন হয়তো আগুন বের করতে পারে, সেই আগুন কখন যে পেছন থেকে ইউএস কেরোসিন দিয়ে দিয়েছে ওই আগুন এসে নিজেই জ্বলে যাবে তার তোয়াক্কা থাকবে না। হাতি ওরকম নয়, হাতি এ ব্যাপারে খুব স্থিতধী, ফলে হাতি কিন্তু ফিনিশিং লাইন টাচ করবে। থ্যাংক ইউ, খুবই ধন্যবাদ ভালো আপনাকে। লাগলো পডকাস্টটা করে। আগামী দিনে আশা করছি আরও বিভিন্ন মানে জিও পলিটিক্যাল বিষয় নিয়ে আমরা বসবো। থ্যাংক ইউ। আপনাকে